চলছে নকআউট পর্ব। বিশ্বকাপ ফুটবলের এই পর্বে চমকের পর চমক চলছে। কেউ চোখের জলে বিদায় নিচ্ছে, কেউ বা হাসি মুখে পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল 24 এবং গোলসেন্স গ্রুপের যৌথ আয়োজনে গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রাজীব খান। আর এই চমক উত্তেজনা নিয়ে কথা বলার জন্য আজও আমাদের মাঝে উপস্থিত আছেন চারজন অতিথি। আছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার, সবার পরিচিত আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। চুন্নু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আরও আছেন আমাদের কাতার প্রবাসী সাংবাদিক জিহাদ নূর চৌধুরী, আছেন শাওন আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার গোলসেন্স গ্রুপ, এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর বুশরা কবির। আপনাদের সবাইকে স্বাগত। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। শুনে আসি আশরাফ ভাইয়ের কাছে, এই যে চমক, জার্মানি এবং নেদারল্যান্ডের বিদায়, এটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? ফুটবল এমন একটা ম্যাচ, কে কখন জিতবে কে কখন হারবে এটা বলা ভেরি ডিফিকাল্ট। তারপরও কিছু কিছু ফেভারিট টিম থাকে। সেক্ষেত্রে কালকে যেটা জার্মানি হেরে গেছে টাইব্রেকারে, এটা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। তারপরও বলবো দিস ইজ ফুটবল। তারপরে মরক্কো বিদায় করে দিয়েছে নেদারল্যান্ডকে। বিশ্বকাপে নেদারল্যান্ড অন্যতম ফেভারিট ছিল। তারা বেশ তিনটে ম্যাচ খেলেছে, তারপর দাপটের সঙ্গে জিতেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো। দে প্লেড ভেরি গুড। কালকেও ভালো খেলছিল, শেষ মুহূর্তে টাইব্রেকার হেরে যায়। তো টাইব্রেকার মানে এনিবডিজ গেম, 50-50 চান্স। এখানে কিন্তু কোনো মানে কেউ বলতে পারবে না যে আমি আজকে জিতবই। এখানেই সমাধান হয়ে যায় টাইব্রেকারে। যাই হোক, বড় দুটি দল বিদায় নিয়েছে। এটা যেমন প্রত্যাশা ছিল না, তারপরও হয়েছে। আপনি তো ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল নিয়ে কথা শুনবো যে এখন পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স আপনি কতটা হ্যাপি, এই আসবো, আমরা এই আলোচনায় আসবো। তার আগে কাতার প্রবাসী জিহাদ নূর চৌধুরী, আপনি কাকে সাপোর্ট করেন? আমি জন্ম থেকেই ব্রাজিলকে সাপোর্ট করে আসছি। তো ব্রাজিল আমার ফেভারিট। আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, এরকম একটি প্ল্যান নিয়ে আগাচ্ছি আর কি। শাওন আহমেদ? আমিও আসলে ছোটোবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। 2002 ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, তো ওই ওয়ার্ল্ড কাপের আমি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল ম্যাচটা কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়। তো তখন থেকে আসলে ব্রাজিলের প্রেমে মুগ্ধ, এখন থেকে ব্রাজিল পর্যন্ত। ব্রাজিলের যেই অবস্থা ছিল প্রথম দিকে, যে ভয়টা ছিল, তো এখন দেখি ব্রাজিলের ছড়াছড়ি। বুশরা কবির, আপনি কাকে সমর্থন করেন? মজার কথা হলো, আমাদের মতন আমিও একদম ছোটবেলা থেকেই ব্রাজিল। আর দেখা গিয়েছে যে বাংলাদেশের একটা ব্যাপার আছে, মেয়েরা হয়তো বা আর্জেন্টিনা একটু বেশি সাপোর্ট করছে। আমার মোটামুটি সব মেয়ে ফ্রেন্ডস আর্জেন্টিনা, বাট আমার যত স্কুল ফ্রেন্ডস আছে, ছেলে মেয়ে, আমরা সবাই একদম ছোটবেলা থেকে আমরা ব্রাজিলের যখনই খেলা হতো, মানে আমরা এত এনজয় করতাম, ইউনিভার্সিটি লাইফের কথা বলছি স্পেশালি। তো ব্রাজিল মানে ইটস অ্যান ইমোশন। তো আমিও একদম ব্রাজিলই ছোটবেলা থেকেই। 7 গোল খাওয়া সেই স্মৃতি মনে আছে? অবশ্যই মনে আছে, এবং এটাও মনে আছে যে ওই ম্যাচটাও এরকম সব ফ্রেন্ডসরা মিলে দেখেছিলাম। আমরা পুরা সারা রাত কান্না করেছিলাম। অ্যান্ড ওইটা মনে করতে চাই না, কিন্তু খেলায় তো হার জিত আছে। এটাও হতে পারতো, আরও খারাপও হতে পারতো। সো আমি অলওয়েজ পজিটিভ সাইডই দেখতে চেষ্টা করি। হতে পারে 10টাও খেতে পারতো, বাট ঠিক আছে, খেলা ওটা তো একটা হিস্ট্রি মেক করলো। দেখেন, এই এন্টারটেইনমেন্টটা কিন্তু আপনারা পেতেন না, একটা পুরো একটা ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এটাই, খেলায় হার জিত আছে, এবং এটা মেনেই কিন্তু পুরা পৃথিবীটা আগাচ্ছে। সো এবার ব্রাজিলের প্রথম ম্যাচে জি মরক্কোর সঙ্গেই কিন্তু আটকে গেল, পয়েন্ট হারালো, তখন কি মনে হয়েছিল? তাই হলো। সত্যি কথা বলতে, যদিও ছোটবেলা থেকে মানে ক্রেজি ফ্যান অফ ব্রাজিল, কাকার টাইমে রোনালদো যখন ওনারা খেলতেন, এখনকার টিমটা আমার কাছে মানে আমি আগে যত বেশি ফলো করতাম, হয়তো এখন আমার এত বছর এখন এত ফলো করা হয় না, স্পেশালি ক্লাবস অ্যান্ড অল। কিন্তু আমি মানে জানি যে হয়তো বা এই তো মানে 16-এ উঠে যাবে, বা ম্যাক্সিমাম কোয়ার্টারে হতে পারে, যেতে পারে। মানে আমরা যারা ব্রাজিল ফ্যান বা সাপোর্টার, ওনারাও কিন্তু আমরা ভিতরে ভিতরে জানি যে হয়তো বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেলেও ওটাই আমাদের জন্য শান্তি।
তো কিন্তু আমাদের ব্যাপারটা কি, যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, মানে উই কান্ট গো এনিওয়্যার এলস। কিন্তু ভাই যেটি বলছিলাম যে এখন কিন্তু ব্রাজিলের থেকে আর্জেন্টিনার সাপোর্টার বেশি মনে হয়। আমি যদিও বা কাউন্ট করে দেখিনি, যে আমরা আরো কয়েকটি অনুষ্ঠান করেছি, দেখেছি আর্জেন্টিনার সমর্থকদের হয়তো বেশি পেয়ে গেছি, কিন্তু আপনারা যারা ফুটবল বোদ্ধা, যারা ফুটবল খেলেছেন, তাদের কিন্তু অধিকাংশই দেখি ব্রাজিলের সাপোর্টার। কেন? কারণটা কি, আমরা যখন খেলেছি সেই 70-80 দশকে, তখন কিন্তু ব্রাজিল যে ফুটবলটা খেলেছে সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে। নান্দনিক ফুটবল বলতাম, মানে নৃত্যের তালে তালে ফুটবল খেলতো, অর্থাৎ ড্রিবলিং, বল ছোট ছোট পাস, গোল করার দক্ষতা, হেডিং, স্পেস ক্রিয়েটিং করা, সব কিছু মিলে ফুটবলের একটা নান্দনিক দিক ছিল ব্রাজিলের। সেই নান্দনিক দিকটা এইবার আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। সারা বিশ্বে এখন কিন্তু সেই ফুটবলটা খেলার চেষ্টা করছে যেই ফুটবলটা একসময় ব্রাজিল খেলতো। আপনারা জানবেন যে সেটা হচ্ছে কি, যে 70-80 দশকে ইউরোপিয়ান ফুটবল ছিল হিট অ্যান্ড রান। তখন কিন্তু ব্রাজিলে একমাত্র দল সেই নান্দনিক ফুটবলটা খেলতো। আজকে কিন্তু কত বছর পরে সেই চেঞ্জটা চলে আসছে, ইউরোপে এখন সেই হিট অ্যান্ড রান ফুটবল খেলে না। তো এই ফুটবলটা দেখতে মানুষ পছন্দ করে, তাই সবাই কিন্তু এই ফুটবলের দিকে এগুচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিল এই বছর আমি যে ফুটবলটা দেখছি, এখন তাদের সেই অবস্থানে তারা নেই, বাট ব্রাজিলই। আপনি যে ফুটবলের কথা বলছেন, সেই ফুটবল খেলে কিন্তু 2010 সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। আপনি কি রাইট, সেই ফুটবলের সেই কথা কথাটাই বলতে চাচ্ছিলাম। স্পেন দল হিসাবে কেমন এবার? স্পেন এবার দলটা ভেরি ইয়াং, এবং তাদের কাছ থেকে যতটুকু প্রত্যাশা করা হচ্ছিল ততটুকু কিন্তু তারা দিতে পারছে না। তো যেমন জার্মানি যে ইয়াং দলটা নিয়ে আসছে, কালকে বিদায় নিয়ে আসছে, ঠিক তেমনইভাবে স্পেন কিন্তু এখনও পর্যন্ত জেগে উঠতে পারেনি। দেখি নেক্সট ম্যাচে কী করে। আসবো ইউরোপিয়ান ফুটবলের কথা আরো শুনবো আপনার কাছ থেকে। জিহাদ, আপনি কাতারে থাকেন, কাতার বিশ্বকাপের স্বাগতিক ছিল, তো এবার একদম প্রথম রাউন্ডেই আউট হয়ে গেল। তো কাতারের ফুটবলের কি মানে একটু ব্যাকইয়ার্ড চলছে কিনা? না, দেখুন, আসলে আমি কাতারে সরজমিনে বিভিন্ন স্পটগুলো গিয়েছিলাম, দেখেছিলাম। একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা 2022 সালে তাদের বিশ্বকাপটা শেষ হয়, আজকে 2026। আজকের দিনে এসেও কাতার তাদের বিশ্বকাপের যে সিম্বলগুলো তৈরি করেছিল, একটি সিম্বলও তারা নষ্ট করেনি। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, তারা কি পরিমাণ ফুটবল তাকে ধারণ করছে। স্টেডিয়ামগুলো তো ঠিকই আছে, এবং হচ্ছে তারা যে আইকনিক জায়গাগুলো তৈরি করেছিল ফুটবলের আদলে, বিশ্বকাপের আদলে, প্রত্যেকটা জিনিস তারা এখনও রেখে দিয়েছে, এবং তারা এগুলোকে খুব যত্ন করছে, এগুলোর জন্য টেক কেয়ার করার জন্য মানুষ দিয়েছে। তো আমি দেখেছি আমি নিজে। এবং আপনি যেটা বললেন যে প্রথম রাউন্ডে বিদায় হয়ে যাওয়া কাতারের কোনো ব্যাক ফুটে যাচ্ছে কিনা, আমি এটা মনে করি না। কাতার যথেষ্ট এফোর্ট দিচ্ছে, সরকার থেকে শুরু করে। আমি ওদের ফুটবল অ্যাসোসিয়েশনের সাথেও আমার একবার কথা হয়েছিল। তারা অনেক স্বপ্ন দেখে, এবং বিদেশি প্লেয়ারদেরকেও তারা তাদের দলে নিয়ে আসার জন্য অনেক বেশি আগ্রহী। তো সেক্ষেত্রে আমি মনে করি কাতার ডে বাই ডে এগিয়ে যাবে, যেভাবে সরকার সাপোর্ট দিচ্ছে। আপনি একটা জিনিস খুব শুনলে খুবই মজা পাবেন, সেটা হচ্ছে পৃথিবীতে আমার মনে হয় কাতারই একমাত্র দেশ যেই দেশের ফুটবল দেখার জন্যে 1000 সাপোর্টারকে ফ্রিতে সরকার সম্পূর্ণ খরচ বহন করে আপনার আমেরিকাতে পাঠিয়েছে। এটা আমার মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো দেশ নেই, অনলি ফর কাতার। তা আমি সব কিছু মিলিয়ে কাতারের সরকারের যে দিক নির্দেশনা এবং তাদের যে আন্তরিকতা, এবং দেশ নিয়ে, ফুটবল নিয়ে, তাদের অন্যান্য সেক্টরগুলো নিয়ে, তো সব কিছু মিলিয়ে আমি মনে করি কাতার অনেক দূর এগিয়ে যাবে। ইন ফিউচার হতে পারে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খুব দ্রুত যাবে, এটা আমি বিশ্বাস করি। আর আপনি যেটি বলছিলেন যে 1000 মানুষকে, সমর্থককে সরকারি খরচে পাঠিয়েছে, বিশাল ব্যাপার। এবং বিশাল ব্যাপার। এবং চুন্নু ভাই, গতবার আমি কাতারে বিশ্বকাপ কভার করতে গিয়েছিলাম, দেখেছি সব কিছু সাংবাদিকদের জন্য, অনেকের জন্য একদম ফ্রি ছিল। বিভিন্ন মোড়ে মোড়ে ছোটখাটো খাবার, একজন মানুষ যারা চলাচল করবে তারা মানে কেউ হারানোর ওয়ে ছিল না। এটা আরেকটা কারণ ছিল কি, যখন কাতার বিশ্বকাপটা দেয় তখন কিন্তু নাক ছিটকিয়েছিল ইউরোপিয়ানরা, ল্যাটিন আমেরিকান। সেখানে কাতার যে সাকসেসফুলি ভাবে বেরিয়ে আসবে এটা কেউ কল্পনা করতে পারেনি। যা কিছু করার ছিল সব কিছু করে উজাড় করে দিয়েছিল কাতার, এবং সারা বিশ্বে প্রমাণিত হয়েছে যে কাতারও পারে। এবং $220 বিলিয়ন খরচ করেছে, অথচ এইবার মাত্র $14 বিলিয়ন মতো
খরচ খরচ হচ্ছে। হচ্ছে। তার মানে কি কত খরচ করেছে কাতার? অনেক, সেখানে? আমার তো আমি যেটা দেখলাম যে 220 থেকে 30 বিলিয়ন ডলার তারা খরচ করেছিল। এই অ্যামাউন্টটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো প্রায় 10 থেকে 15টা কান্ট্রির বাজেটই এই পরিমাণ। আমাদের ওই পরিমাণ ফরেন বাজেটই নেই, রিজার্ভ নেই। তো সেক্ষেত্রে ওরা যে পরিমাণ খরচ করেছে এটা ওদের বিশালতা, উদারতা, এটি দেখে আমি দেখতে পেয়েছি। এবং তারা যেই নৈসর্গিক সৌন্দর্যের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি করেছে কালচার, এটি প্রশংসার দাবি রাখে। এবং আমি আপনাকে আগেও যেটি বলেছি আরেকবার এড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকে 2026 নতুন আরেকটি দেশে বিশ্বকাপ চলছে, আমেরিকাতে 3টি বা দেশে মেক্সিকোতে, 3টি দেশে মিলে। তো মানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো মেক্সিকো। 3টি দেশ মিলে আয়োজন করছে বিশ্বের মানে বিশাল 3টি দেশ। বিশাল যেটা দেশ। কাতার একই একজন মানে একটা দেশ, মানে কাতার ছোট্ট just- একটা দেশ। ছোট্ট একটা দেশ। এবং কাতার যেটা দেখিয়ে দিয়েছে আমার মনে হয় বিশ্বে অনেক বছর এটা দেখাতে পারবে না। উনি বললেন যে 220 বিলিয়ন 220 বিলিয়ন মানে ডলার এটা কিন্তু খরচ করেছে। মানে এটা কল্পনার বাইরে। এবং ওই টাইমে ফিফার যে জাংকুকের যে মিউজিক ভিডিওটাও বের হয়েছে, আমি বলবো এবারের থেকে ওটা বেটার ছিল। এবং ওটা যতটা জনপ্রিয়তা পেয়েছিল, এবারের মিউজিক ভিডিওগুলো কিন্তু অতটা জনপ্রিয় হয়নি। আই থিঙ্ক এটা সবাই আমার সাথে এগ্রি করবে। মানে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা সবাই ওই মিউজিক ভিডিওটা যত এনজয় করেছে, মানে অনেক সুদিং একটা মিউজিক ছিল, মানে গানটা ছিল। আর সব কিছু মিলিয়ে আমাদেরও তো পরিচিত অনেকে গিয়েছে কাতার, আমাদের থেকে অনেক ইজি ছিল। এবার আমেরিকা থেকে তো বেশি কাতারে, মানে যারা এশিয়ান কান্ট্রিজ তারা বেশি গিয়েছে। এবং যারাই গিয়েছে তারাই কিন্তু বলেছে যে মানে অতুলনীয় যেভাবে অ্যারেঞ্জ করেছে এভরিথিং। আমরা তো নিজেরাই দেখেছি, মানে কল্পনার বাইরে, আসলে কল্পনার বাইরে। মানে পুরো দেশটা একটা উৎসব মুখর ছিল। মানে আপনি যেখানে যাবেন সেখানে বিশ্বকাপ ফুটবল। আপনি ঘুরে বেড়াচ্ছেন কাতারের কোথাও, আপনি ক্ষুধার্ত, কোথাও না কোথাও আপনি খাবার পাবেন। মানে সেই আয়োজনটা করে রেখেছিল। আর যোগাযোগ ব্যবস্থা সব ফ্রি ছিল, পুরো ফ্রি। আপনি একদম সৌদি বর্ডার থেকে আসা যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস, মেট্রো, যা সবকিছু জাস্ট আপনি কার্ডটা গলায় থাকলে কার্ডটা দেখালেই হয়ে যেত। মানে এটা কি জার্নালিস্টদের জন্য ছিল নাকি সবার জন্য ছিল? এটা জানতাম না। পর্যটকদের জন্য সবার জন্য, একদম সবার জন্য। হায়া কার্ড তো সবাই পেয়েছিলেন, দর্শক যারা। এবং চুন্নু ভাই, আমার মনে আছে যে প্রায় 4 বছরের মতো হতে চললো, এখনো প্রতি বছর তারা মেইল দিচ্ছে, দিয়ে বলছে যে আপনি ফ্রি এন্ট্রি, ভিসাটা এক্সটেন্ড করছে আর কি। বিশাল প্রাপ্তি গেলে। শাওন আহমেদ, আপনারা তো গোলসেন গ্রুপ প্রবাসীদের নিয়ে কাজ করে। কাতারে অনেক প্রবাসী থাকে, লাখ লাখ প্রবাসী থাকেন। এই যে সুবিধাটা, এই সম্পর্কে আপনি কি দেখেছেন বা আপনার অভিজ্ঞতাটা কি? আমার অভিজ্ঞতা, যেহেতু আমি প্রবাসীদের নিয়ে কাজ করি বেসিক্যালি গোলসেন্স গ্রুপে, আমার গোলসেন্স গ্রুপের হয়ে অলরেডি 5টা দেশ আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে। তো আমি আমার ফার্স্ট গিয়েছিলাম আমি দুবাইতে, দেন কাতারে গিয়েছিলাম। তো কাতারে গিয়ে আমি যেটা দেখলাম যে কাতারে আসলে অসংখ্য প্রবাসী আছে। এই প্রবাসীরা আসলে বাংলাদেশে একটা ভালো জায়গায় বিনিয়োগ করতে চায়। তো আমরা আসলে ওই বিনিয়োগের জায়গাটা নিয়ে কাজ করতেছি। তো বর্তমানে গোলসেন্স গ্রুপ কিন্তু বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি। তো প্রবাসীদেরকে আমরা ওই সুযোগটা করে দিচ্ছি যে আপনার এই যে কষ্ট উপার্জিত যে টাকাটা, এই টাকাটা আপনি চাইলে ভালো জায়গায় বিনিয়োগ করতে পারেন। আমরা সেই সুযোগটাই করে দিচ্ছি প্রবাসীদেরকে। বড় ফুটবলের আয়োজন করতে হলে কিন্তু পর্যটনের বিষয়টাও খুব জরুরি। রাইট। তা আপনারা কি পর্যটনের পাশাপাশি এই যে দেশের খেলাধুলা নিয়েও ভাবেন কিনা? সেটা তো অবশ্যই। গোলসেন্স গ্রুপ আসলে পর্যটন এবং মানুষের উন্নয়ন দুইটা জায়গা নিয়ে কিন্তু কাজ করতেছে। সো যখন আমরা মানুষের উন্নয়ন নিয়ে কাজ করব, পর্যটন নিয়ে কাজ করব, তখন কিন্তু খেলাধুলার বিষয়টাও কিন্তু চলে আসে। তো আমরা কিন্তু সেটা নিয়েও কাজ করতেছি। আমরা বাপুর সাথে আমরা যোগাযোগ করার ট্রাই করতেছি। বাংলাদেশের যেই ন্যাশনাল যেই টিমটা, পাশাপাশি বাংলাদেশের যে মহিলা যে টিমটা, পাশাপাশি যদি আমরা যদি ফুটবলকে আসলে চারদিকে ছড়াই দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাম মাঠ থেকে অন্যদের থেকে কিন্তু প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে, যেটা কিন্তু বাংলাদেশের বর্তমানে সংকট। আমরা কিন্তু এখন প্রবাসীদেরকে নিয়ে এসে কিন্তু আমরা আমাদের ফুটবল টিমটা সাজাচ্ছি। সো আমাদের কিন্তু যখন আমরা গ্রাউন্ড থেকে আমাদের প্লেয়ার উঠে আসবে, তখনই কিন্তু আসলে আমরা একটা ভালো স্টেজে যেতে পারবো। তো গোলসেন্স গ্রুপ আসলে ওটা নিয়েও কাজ করতেছে। আমরা বাপুর সাথে কাজ করে, আমরা বাপুর সাথে আমরা ট্যাগ হয়ে যাতে বাংলাদেশের বিভিন্ন গ্রাম উন্নয়ন থেকে, গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে প্লেয়ার তুলে নিয়ে আসতে পারি, সেই জায়গায় আমরা ইনশাআল্লাহ থাকবো। ধন্যবাদ। আবার আসবো শাওন আহমেদ, যেহেতু প্রবাসীদের নিয়ে কথা হচ্ছিল, আমরা তো জানি যে খেলা হচ্ছে ম্যাক্সিমামই সন্ধ্যার পর এবং পরের দিন সকাল পর্যন্ত। আমরা প্রতিদিন যে কটা খেলাই থাকুক না কেন, আমরা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে। এবং নেদারল্যান্ড
বনাম মরক্কোর খেলা যে কুইজ দেয়া ছিল, এখানে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আফেজ ওমানে থাকেন, সেখানে চাকরি করেন। দ্বিতীয় হচ্ছেন সাবুর খান, উনি সেনাবাহিনীতে কাজ করেন, কুয়েত সেনাবাহিনীতে, বিশাল বিষয়। এবং তৃতীয় হয়েছেন তানবীর আঞ্জুম, ডাক্তার, উনি বাংলাদেশে থাকেন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। প্রতিদিনই প্রবাসীদের এই কুইজ বিজয়ের ক্ষেত্রে আধিপত্য রয়েছে। ধন্যবাদ প্রবাসী আপনাদের। ব্রাজিল এবং জাপানের ফলাফল নিয়ে যে কুইজ কম্পিটিশন ছিল, সেটায় বিজয়ী হয়েছেন সাইফুল ফেরদৌস, উনি বাংলাদেশে থাকেন এবং চিকিৎসক পেশায়। এমডি হামিদুর রহমান দ্বিতীয় হয়েছেন, উনি সরকারি চাকরি করেন, বাংলাদেশে থাকেন। এবং তৃতীয় হয়েছেন মাসুদ, উনি ব্যবসা করেন, উনি বাংলাদেশে থাকেন। এই পর্যন্ত আজকে 21 অথবা 22তম পর্ব চলছে প্রিয় দর্শক। এর মধ্যে জাপান এবং ব্রাজিলের খেলার যে কুইজ কম্পিটিশনে বিজয়ী যারা, শুধু 3 জন এই প্রথম যে যারা বাংলাদেশে থাকেন, আর অধিকাংশ দিনই প্রবাসীরা বিজয়ী হয়েছেন। এই যে যারা বিজয়ী হয়েছেন, শাওন আহমেদ, তাদের জন্য কি পুরস্কার রয়েছে আপনাদের পক্ষ আচ্ছা, থেকে? গোল্ডসেন্স গ্রুপ কিন্তু এই ফুটবলের যে আমেজটা, এটা আসলে সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু চ্যানেল 24 এর সাথে ট্যাগ হয়ে কিন্তু আমরা আসলে এই প্রোগ্রামটা আমরা আয়োজন করতেছি। তো এই প্রোগ্রামটা যাতে আসলে যাদের ফ্যামিলি পর্যন্ত চলে যায়, সেই আমেজটার জন্য কিন্তু আমরা কুইজটার যে অপশনটা রেখেছি। তো কুইজটা আমরা আসলে 2 ভাগে ভাগ করেছি। আমাদের রাউন্ড, আমরা যদি প্রথম রাউন্ডের কথা বলি বা গ্রুপ স্টেজের কথা বলি, গ্রুপ স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের একদম ফাইনাল পর্যন্ত কিন্তু আমাদের একটা কুইজ সিস্টেম থাকতেছে। সেখানে আমরা যেটা করতেছি যে প্রথম হচ্ছে তাকে কিন্তু আমরা গোল্ডসেন্স গ্রুপের প্রথম প্রজেক্ট, যেটা বেস ওয়েস্টার্ন প্লাস বে হিলস, যেটা আমাদের রেডি প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু আমরা তাকে হচ্ছে 3 দিন 2 রাত আমরা ফ্রি দিচ্ছি। সেকেন্ড হচ্ছে যে উইনার হচ্ছে, তার জন্য আমরা রেখেছি হচ্ছে সে যে দলের সাপোর্ট করে, সেই দলের কিন্তু সে চাইলে জার্সি উইন করতে পারবে বা জার্সিটা নিতে পারবে যে দলের সাপোর্ট করে। আর থার্ড যেটা রেখেছি আমরা, সেটা হচ্ছে আমরা গোল্ডসেন্স গ্রুপের পক্ষ থেকে সুনিবার রাখতেছি, যেটা সে থার্ড পুরস্কার হিসেবে থাকতেছে। এছাড়া আরেকটা যেটা আমরা করতেছি, সেটা হচ্ছে যেটা সেকেন্ড রাউন্ড থেকে আমাদের স্টার্ট হয়েছে, যে আমরা ওয়ার্ল্ড টু রোড ম্যাপ যেটা আমরা বলতেছি আর কি, যে এটা থাকতেছে হচ্ছে যে একদম গ্রুপ স্টেজ থেকে শুরু করে যে ফাইনাল পর্যন্ত এই কুইজে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের কিন্তু আপনাদের চ্যানেল 24 যে ভিডিওটা আমরা ছাড়তেছি, এখানে কিন্তু গোল্ডসেন্স গ্রুপের একটা লিঙ্ক থাকে পেজে। এই পেজের যে সবচেয়ে বেশি লাইক অ্যান্ড কমেন্ট থাকবে অ্যান্ড সবচেয়ে বেশি শেয়ার থাকবে, তার জন্য কিন্তু আমাদের গোল্ডসেন্স গ্রুপের কক্সবাজার অ্যান্ড কুয়াকাটা প্রজেক্ট থেকে আমরা একটা মালিকানা ফ্রি দিয়ে দিচ্ছি আর কি। বাহ, বুশরা কবির, বিশাল ব্যাপার। লাখ লাখ টাকার মানে অফার দিচ্ছেন আপনারা বিশ্বকাপ উপলক্ষে। কেমন লাগছে বুশরা কবির এই তাদের এই অফার? এটা লটারির থ্রুতে হবে অবভিয়াসলি Right, কি, হ্যাঁ lottery লটারির থ্রুতে হবে, তো লাকি পারসন উইল গেট ইট। অ্যান্ড এটা আসলে মানে যখনই এই টাইপের কোনো অপরচুনিটি দেয় বা লটারি সিস্টেম, তখন কিন্তু মানুষের আরও আগ্রহ বাড়ে এসব টাইপের কুইজ কম্পিটিশনে আর কি পার্টিসিপেট করা। এবং যারা দেশের বাইরে থাকে, তারা কিন্তু দেশের ছোটোখাটো জিনিসও অনেক বেশি পার্টিসিপেট করে, যেটা আমি দেখলাম। ইভেন এটা আমাদের যে আমরা কাজ করি সেই ক্ষেত্রেও দেখলাম যে বাইরের আমাদের যারা প্রবাসী আছে, তারা কিন্তু বেশি বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। আই থিঙ্ক ভাইয়াও জিনিসটা বেশি বলতে পারবে। আমরা যারা দেশে থাকি, কারণ আমরা তো জানি কি হচ্ছে, কিন্তু দেখবেন যে প্রবাসীরা বেশি আর কি ইন্টারেস্ট শো করে, এবং খুবই ভালো তাই উদ্যোগ নিয়েছেন আপনারা গোল্ডসেন্সের এই গ্রুপ, গোল্ডসেন্স গ্রুপ, এই মাধ্যমটা খুব ভালো হয়েছে আর কি ব্যাপারটা। এই কুইজে তো সবাই অংশ নিতে পারবে, সবাই আমরাও তো অংশগ্রহণ আছি। করতে পারবে অবশ্যই। মানে আমরাও পারছি, প্রবাসী সবার জন্য সুযোগ যেটা আছে। আপনি বললেন যে প্রবাসীদের থেকে আপনারা বেশিরভাগ বেশি অ্যানসার এবং পাচ্ছি, বিজয়ী হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তার মানে যেটা আমাদের ব্যস্ততম সময় থেকে আমরা কিন্তু সময় দিচ্ছি না, কিন্তু ওনাদের দেশের প্রতি এত টান, ওনারা তো বাইরে কাজ করছে দেশের তাদের পরিবারের জন্য। সো এই হতে পারে জিনিসটা সামান্য বা সীমিত, কিন্তু তারা কিন্তু সেই টাইপের কুইজে পার্টিসিপেট করছে, এবং আমার কাছে এভাবেই কিন্তু পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশ ঘিরে আছে আসলে। ঘিরে আছে। হ্যাঁ। ধন্যবাদ। আমরা যেহেতু কুইজেই আছি, প্রিয় দর্শক, আগামী ম্যাচের যে কুইজ কম্পিটিশন, ফ্রান্স এবং সুইডেন, এই খেলার ফলাফল কি হবে আপনারা অংশ নেন, আমরাও চেষ্টা করব অংশ নিতে, দেখি আমরাও পাই কিনা। চন্দু ভাই কি বলবেন এই উদ্যোগটা? ভেরি নাইস। যেভাবে তারা বললো, তারা কন্ট্রিবিউশন যেটা করছে, এটা কিন্তু অনেকটা মানে কি বলবো, মানুষকে আরও উৎসাহিত করবে। যারা ফুটবলকে ভালোবাসে, Right. তারা এখানে উৎসাহিত পার্টিসিপেট করবে যে এই বিজয়টা যেন অর্জন করা যায়।
এটা আমি ধন্যবাদ জানাই তাদেরকে, তারা যে সুযোগটা দিয়েছে মানুষকে। চুন্নু ভাই, আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে ব্রাজিল জিতার পর কাসিমেরো ওর একটা ইন্টারভিউতে ও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে এবং বাংলাদেশের দর্শকদের অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন যে বাংলাদেশের এত মানুষ ব্রাজিলের সমর্থক। আমরা বাংলাদেশি যারা আছি ব্রাজিলের সাপোর্টার সেই তখন থেকে, কিন্তু এতটা খোঁজ খবর রাখতো না ব্রাজিল আর্জেন্টিনা, কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ছড়িয়েছে এর মাধ্যমে তারা দেশে বসে দেখছে যে কোন দেশে কত সাপোর্টার আছে। আমাদের দেশে যে সাপোর্টার আপনি দেখেন লাস্ট আর্জেন্টিনার ম্যাচে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন আপনার অ্যাম্বাসেডর, ব্রাজিল যেভাবে কালকে জিতেছে এবং মাঠের যে উন্মাদনা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা রাত জেগে বিশাল আয়োজনে ড্যাফোডিল ইউনিভার্সিটি ওই মাঠে গিয়েছি, বিশাল বড় মাঠ, সেই মাঠ পুরোটা ভর্তি ছিল, পরিপূর্ণ ছিল। তো আজকে এইটা ওরা দেখতে পেয়েছে, তারা নিজেরাও দেখছে এবং দেখে আজকে আমাদেরকে ভাবা দিচ্ছে। সত্যিকার অর্থে আমরা যে সাপোর্ট করি এটা তারা জেনেছে এবং আমাদেরকে তারা স্মরণ করছে, এটাই আমাদের জন্য অনেক 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 পাওনা। শুধু এই পাওনাতেই সন্তুষ্ট আমরা না, আমরা এই যে ফুটবল পাগল একটা দেশ, এত মানুষ, এইখানে মনে হয় না যদি আমরা ওই লেভেলে খেলতে পারতাম এই সমর্থনের মাত্রাটা কোথায় যেত? আসলে দুঃখ ছাড়া কিছু বলার নেই, কারণ হচ্ছে আমরা যখন ফুটবলটা খেলতাম 70-80 দশকে, তখন আমরা কিন্তু লালন করতাম যে আমরাও আমাদের নেক্সট প্রজন্ম হয়তো বিশ্বকাপ খেলবে, কিন্তু আমাদের খেলা থেকে যখন আমরা বেরিয়ে আসি তারপরে আস্তে আস্তে খেলাটা নিচের দিকে গিয়েছে, উপরের দিকে যাওয়ার কথা ছিল। তখনকার দিনে যারা কর্মকর্তা ছিল তারা এটাকে পুঁজি করতে পারেনি, যার জন্য আজকে আমাদের দুরবস্থা। নইলে আজকে কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে পারতাম, কারণ হচ্ছে আজকে 48টা দল ফুটবল খেলছে, এটা কিন্তু কম বড় কথা না। 48টা দল, অনেক দল, সেক্ষেত্রে এশিয়ার থেকে অনেকে যাচ্ছে, যেমন জর্দানের মতো দলও গিয়েছে, ইরাক তো আগেই যেত, ইরান আগেই যেত, বাট কত হচ্ছে যে সুযোগটা এখন তৈরি হয়েছে। নামই শুনি নাই, বিশ্বাস করবেন আপনি, আমি ব্যক্তিগতভাবে বলছি এদের নামও শুনি নাই যে এই খেলার আগে। আজকে তারা এই নামটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে জানছে তাদের মতো ছোট্ট একটা দেশ আছে যেখানে 2-4-5 লাখ লোক বসবাস করে, তারা পারলে আমরা কেন পারবো না? এটা আমাদের নিজেদেরকে এই যে আজকে বিশ্বকাপ চলছে, যে উন্মাদনা ছড়িয়েছে সারা বাংলাদেশে, এটাকে পুঁজি করে আমাদেরকে এগোতে হবে। যারা আজকে বিএফএফ বলেন, গভর্নমেন্টে বলে যারা বসে আছে, তাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমাদের এই ফুটবলটাকে আগামী দিনে বিশ্বকাপে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা তাদের করতে হবে। আপনি আমি সবাই বলতে পারবো, কারণ আমরা বলার জন্যই, কারণ আমাদের ওখানে অতটুকু দায়িত্ব নাই যে আমরা করতে পারবো। তো সেই জন্যই বলবো যে এটাকে ক্যাপিটালাইজ যদি আমরা করতে পারি, অদূর ভবিষ্যৎ হয়তো আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম, তার পরের প্রজন্ম হয়তো বা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আফ্রিকা মহাদেশে 10টা দল খেলেছে এবার বিশ্বকাপে, আপনি দেখেন 9টা দল পরবর্তী রাউন্ডে গিয়েছে। এটা অনেক বিরাট প্রাপ্তি, বললাম তো। এবার ছোট ছোট দলগুলিকে যেটা আমি দেখছি যে অন্যান্য বারের তুলনায় দে আর ভেরি মাচ মানে এফেক্টিভ, অর্থাৎ বড় দলগুলিকে নাছোড়বান্দা, তারা বড় দলকে মানে বড় দল তো আসে জেতার জন্য ইজি গোল করবে, কোনো স্কোপই দেয়নি তারা, 2-1টা দল ছাড়া স্কোপই দেয়নি। দেখেন স্পেনের মতো দলকে তারা রুখে দিয়েছিল। তো এইরকমই ছোট দলগুলি ভালো খেলছে বিধায় এবারে বিশ্বকাপটা একটু অন্য রকমের মাত্রা যোগ হয়েছে। আপনি ছন্দময় ফুটবলের কথা বলছিলেন, যেটা আমার জানা মতে আমি আমার জীবনে যে খেলা দেখেছি ইউরোপের প্রথম নান্দনিক খেলা বা ছন্দময় খেলা আমি দেখেছি নেদারল্যান্ড। টোটাল ফুটবল বলা হতো, প্রথম ইউরোপিয়ান দেশ মনে হয় যারা এই ব্রাজিলিয়ান স্টাইল বা টোটাল ফুটবলে খেলার চেষ্টা করেছে। তখন এটাকে টোটাল ফুটবল বলা হতো। তখন ক্যাপ্টেন ছিল হুয়ান ক্রাউফ, স্ট্রাইকার, বিশ্বমান খ্যাত একজন খেলোয়াড়। তো সেই সময় ধরা হয়েছিল যে হল্যান্ড এবার চ্যাম্পিয়ন হবে, 74-78 তো তখন তারা হতে পারেনি, বাট তারা ফুটবলকে সারা বিশ্বে ছিনিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখেছি। আর সেই নেদারল্যান্ড আজকের সকালের খেলায় মরক্কোর কাছে দাঁড়াতে পারেনি। মরক্কো আরো ভালো ফুটবল খেলেছে, আফ্রিকার দেশ। আমি তো বলেছি গত বিশ্বকাপে মরক্কো যে ফুটবলটা খেলেছে, সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়ে তারা সেমিফাইনালে গিয়েছিল। আনফর্চুনেটলি তারা ফাইনালে যেতে পারেনি। সেই মরক্কো টিমটা এখনও ধরে রেখেছে এবং মরক্কো এবার বিশ্বকাপ একটা অঘটন ঘটিয়ে দিতেও পারে, বলা যায় না। জিহাদ, এই যে ফুটবল, আমাদের দেশে ফুটবল উঠছে না, আপনি কাতারে ছিলেন, আপনি ফুটবলের একজন সমর্থক, ভক্ত,
বাংলাদেশ এখনো অগ্রগতি হয়নি কিভাবে? আপনি তো কাতারে দেখেছেন, আপনি বলছেন যে কাতার হয়তো আউট হয়ে গেছে কিন্তু ভালো ফুটবল খেলেছে, আমাদের সম্ভব হয় না কেন? আমি মনে করি আমার বড় ভাই যেটি বলেছেন যে আসলে আমাদের নীতি নির্ধারকদের অনেক চিন্তাভাবনার বিষয় আছে। আমি আপনাকে যেটি বললাম যে একটি দেশ তারা শুধুমাত্র বিশ্বকাপ আয়োজন করেছিল, আয়োজন করার পরে আজকে 4টি বছর পরে এসেও তারা তাদের সিম্বলগুলো বহন করছে, তারা একটিও নষ্ট করছে না। তো এই রকম যদি তারা হয় তাহলে তো ওই দেশ, ওই রকম একটি দেশ ফুটবলে এগিয়ে যাবে, অন্য ক্ষেত্রে এগিয়ে যাবে। তা আমরা শুধু সাপোর্ট করছি, আমরা রাত জেগে খেলা দেখছি, টিএসসির মাঠ গরম করে ফেলছি, আমরা আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে আমাদের কাছে নিয়ে আসছি সমর্থনের কারণে, ব্রাজিলকে নিয়ে আসছি, ইভেন আমেরিকান রাষ্ট্রদূত পর্যন্ত চলে আসছে আমাদের কাছে, সমর্থন দিচ্ছি আমরা। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সমর্থনটা দিচ্ছি না, আসলে আমরা আমাদের ফুটবলটাকে সমর্থন দিচ্ছি না। আমাদের ফুটবলের কি আছে, কয়টি স্টেডিয়াম বাংলাদেশে আছে যেই স্টেডিয়ামগুলোতে ফুটবলাররা মন খুলে খেলতে পারবে, কি পরিমাণ সাপোর্ট আছে, কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট আছে, ইভেন কি পরিমাণ চিন্তাভাবনা আছে। আমি মনে করি না যে এরকম একটি গোল ম্যাপ বাফুফের কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের আছে বলে আমি দেখি না, যেহেতু আমি খেলা নিয়ে গবেষণা করি বা চেষ্টা করি একটু জানার বোঝার। তো সেক্ষেত্রে আমি এরকম কিছু পাইনি, স্পেশালি যে মন্ত্রণালয় এরকম কিছু একটা চিন্তা করেছে আগামী 10 বছরে বাংলাদেশ ফুটবলকে এই জায়গায় তারা নিবে, আগামী বিশ্বকাপে ফুটবলকে এই জায়গায় নিবে, ফাইট করবে, এই জিনিসটা আমি খুব কম দেখি। তো এই দেখা ফলে এবং অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে আপনার সাপোর্ট, লজিক্যাল সাপোর্ট, ট্রান্সপোর্টিং সাপোর্ট, হেলথিং সাপোর্ট, ইভেন আমাদের আপনি দেখেন যে আমাদের ফুটবলে যারা খেলছে কয়জন ফিজিক্যালি ফিট, মানে আমার ফিজিক্যালি ফিটের মধ্যে আমাকে একটু আমার ভালো লাগে যে জামাল ভুইয়া, সে নিজেই নিজের মতো করে চর্চা করে ফিজিক্যালি ফিট থাকছে। অধিকাংশ প্লেয়ার এটা এফোর্ড করতে পারে না, ফিজিক্যালি ফিট থাকার যে বিষয়টা, এটা অনেক ইনস্ট্রুমেন্টালি সাপোর্ট দিতে হবে। তারপর হচ্ছে আপনার মিশন ক্লিয়ার করতে হবে। এই মিশন যখন ক্লিয়ার থাকবে যে বাংলাদেশের এই যেই পরিমাণ 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 18 কোটি মানুষই ফুটবল সমর্থক, সে কোনো না কোনো দেশকে সাপোর্ট করছে, ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন। এই যে আপনার যে পরামর্শগুলো, এর জন্য সবচেয়ে কাকে আগে এগিয়ে আসতে হবে? আমার মনে হয় সরাসরি ফুটবল সংশ্লিষ্ট যেই বিষয়টি আছে বাফুফে, আমরা যারা ফুটবল ফেডারেশন, তাকে এগিয়ে আসতে হবে। ফুটবল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জড়িত আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে একটা স্ট্রং প্ল্যান নিতে হবে যে বাংলাদেশের এই সমর্থনকে তারা বিশ্বমঞ্চে ফুটবলকে কীভাবে নিয়ে যেতে চায়। তা আমি মনে করি এরকম একটি প্ল্যান আনলে বাংলাদেশেও সম্ভব। বাংলাদেশের প্লেয়াররাও ইনশাল্লাহ একদিন বিশ্বকাপ খেলবে, কোয়ার্টার ফাইনাল খেলবে, এটা আমরা স্বপ্ন দেখতেই পারি। শাওন আহমেদ, আপনার কাছে আসবো, তো তার আগে প্রিয় দর্শকদের কাছে আবার একটু যাচ্ছি। প্রিয় দর্শক, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীরা এই বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন, সেগুলো একটু দেখে আসি। We feel really great today. I mean, Japan is a really great team. We're just better than we were just better than they are today, but Japan did their job. It was a hard game. We were always really nervous, but I'm really glad Brazil is going to the next phase, and hopefully we will win this year and go. So Brazil won against Japan, guys. I'm so happy, like Brazil. The best win ever. In the last 5 minutes, Martinelli scored a goal, and it was amazing. It was so pretty. And my favorite player, of course, is Neymar, but I also love Endrick. Oh, amazing! Ancelotti put them in the game. Hi, I'm so happy. Brazil used to be champion. It was very good. We are really happy. We are relieved that we won. And, you know, we hope that Brazil is going to win the World Cup. We'll see. It was a tough match. Japan is a great team, but we're winning. We're the best team on earth. And we're going to win. We're going to be the champions. Let's go, Brazil! I felt, at the beginning, I felt a little nervous, but then at the second round, I felt great. It was a great game. So we won. And we are going to win all the games. I like Brazil. Bye, Brazil! I love it, Brazil. About everything this year, we haven't been lost on the last cup, but we have a hope
And that's how Brazilian people win, because we have hope and we manifest. That's it. Let's go Brazil! ফাইনাল গেলা যা নজা কিন্তু আজি জিয়ান দিগো দেখাইলো সেই অন্য হইয়া বসে বারাদি করে দিই নেইমার বিহীন ব্রাজিল জয় অনেক উপভোগ করছি আমরা এখন যে খেলা দেখাচ্ছে ব্রাজিল এরকম যদি প্রতি ম্যাচে খেলে তাহলে ইনশাআল্লাহ আমরা কাপ নিয়ে যাব আমাদের সেলেসাও উইন হয়ে যাবে আজকে আমরা এমন সুন্দর খেলা খেলেছে ব্রাজিল মনে অনেক তৃপ্তি মিটেছে অনেক আশা ছিল আজকে আমরা জয় করব নেইমার বিহীন আজকে জয় করেছি ইনশাআল্লাহ খেলা শেষ হয়েছে উজবেকিস্তানের সাথে দুর্দান্ত 5-0 গোলে জয়ের পর দর্শকরা আশা করেছিলেন পর্তুগাল এবারের ম্যাচেও সে ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। তবে প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যায়নি। কলম্বিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে। এ ড্র এর ফলাফল নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কি চলুন জেনে নেই তাদের কাছ থেকে। তুমি কোন দল পছন্দ করো? পর্তুগাল। আজকের খেলা তোমার কাছে কেমন লেগেছে? এর আগের বারের খেলা হলে কি পর্তুগাল জিতছে, আবার এই ম্যাচের ড্র হয়েছে। আমরা আশা করি যে সামনের বারে পর্তুগাল ভালো করে খেলতে পারবে। Que empatámos, porém é um grande orgulho para o nosso país termos alguém como o Cristiano Ronaldo na nossa equipa que deu tanto ao nome do futebol português. তিনি বলেছেন, আমরা ম্যাচটি ড্র করেছি, তবে আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে আমাদের রোনালদোর মতো একজন খেলোয়াড় রয়েছেন যিনি পর্তুগিজ ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং এটিকে আরও বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। পর্তুগালে আজকে ড্রয়ের ফলাফল আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা খুব আশা নিয়ে আজকে মাঠে আসছি। খেলাটা ড্র হওয়ার কারণে সাধারণত মনটা একটু খারাপ লাগে, কিন্তু ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো পর্তুগাল ইনশাল্লাহ আরও ভালো করবে। আমরা পর্তুগালের সাথে আছি, ইনশাল্লাহ পর্তুগাল আরও ভালো কিছু করবে। পর্তুগালের পরবর্তী ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা পর্তুগালের সাপোর্ট করার কারণে আমরা আশা করি আগামী পর্বে যতগুলো খেলা আছে সবগুলো খেলা জিতবে পর্তুগাল। আর পর্তুগাল এভাবেও ভালো খেলে, আর আমরা আশা করি ফাইনাল পর্যন্ত আমরা যাব এবং কাপ আমরা আনবো। পর্তুগিজ সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে এই ম্যাচটি ড্র হলেও পরবর্তী ম্যাচগুলো পর্তুগাল এগিয়ে যাবে এবং বিশ্বকাপের শিরোপার দাবিদার তারা এটি প্রমাণ করবেন। আমি নসরু, চ্যানেল 24, পর্তুগাল। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। শাওন আহমেদ, এই যে বলছিলেন যে পরামর্শগুলো দিচ্ছিলেন জিহাদ, জি কি বলবেন? আপনি তো বলছিলেন যে আপনাদের প্রতিষ্ঠান বা গ্রুপের পক্ষ থেকে প্রবাসে সার্চিং করছেন ভালো ফুটবলার পাওয়া যায় কিনা, আর কি কি করা যায়? দেখেন, আজকে যে মরক্কো টিমটা উইন করলো নেদারল্যান্ডের সাথে, এদের কিন্তু ম্যাক্সিমাম ফুটবলারই কিন্তু প্রবাসী, বিভিন্ন দেশে। একজন বাদে পুরো টিমের সবাই বাইরে জন্ম নেয়, সেখানে ফুটবল খেলে কিন্তু শেকড়ের টানে দেশের হয়ে খেলতেছে। এদের অনেকের কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে অফার ছিল, কিন্তু তারা সেখানে খেলেনি, নিজের দেশের হয়ে খেলছে। রাইট। তো বাংলাদেশে কিন্তু ওই ক্রেজটা অলরেডি চলতেছে। আপনি দেখেন জামাল ভুঁইয়া, সুমিত সোম, ফাহামিদুলের মতো প্লেয়াররা কিন্তু হামজা চৌধুরী, রাইট। সো ওরা আসার পরে কিন্তু ফুটবলের একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। আজ থেকে আমি যদি বলি 2 বছর আগেও কিন্তু বাংলাদেশ স্টেডিয়াম কিন্তু ফাঁকা থাকতো ফুটবল ম্যাচে। এখন কিন্তু আপনি দেখেন, আপনি 2 মিনিটে কিন্তু আমাদের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। সো এই ক্রেজটা কিন্তু এখন আমাদেরকে ধরে রাখতে হবে। আর প্রবাসীদের পাশাপাশি কিন্তু আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে আমরা তৃণমূল থেকে কিন্তু আমাদের প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে, যেটা বাংলাদেশে হচ্ছে না। আমরা কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমাদের 2-1টা জেলা থেকে প্লেয়ার উঠে আসতেছে। আপনি দেখেন আজকে আমাদের 18 কোটি 20 কোটি মানুষ, 11টা প্লেয়ার নাই যে আমার দলটাকে নিয়ে যাবে ওয়ার্ল্ড কাপে। অবশ্যই আছে, বাট এটাকে আমরা ওই জায়গায় পৌঁছাইতে হবে, আমাদেরকে মাঠ পর্যায়ে থেকে আমাদেরকে কাজ করে প্লেয়ার তুলে নিয়ে আসতে হবে। বুশরা কবির, আপনি তো ব্র্যান্ড প্রমোটার, বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করেন,
ইচ্ছে জাগে না বাংলাদেশে ফুটবলকে একটু প্রমোট করব? অবশ্যই কারণ অবশ্যই আমি দেখেছি আপনার সঙ্গে কথা বলে আপনি ফুটবল সম্পর্কে অনেক ধারণা রাখেন, জ্ঞান রাখেন। হ্যাঁ, চেষ্টা করি, হয়তোবা ওনাদের মতো এত বিজ্ঞ না, বাট চেষ্টা করি, কারণ অনেক আগে থেকেই আসলে আমি ফুটবল বা ক্রিকেট যেটাই বলেন অনেক বেশি আর কি দেখতাম। তো অবশ্যই আমার খুবই ইচ্ছা করে, কারণ আমরা যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে এভাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় ক্রিকেট থেকে ফুটবলের ক্রেজ বাংলাদেশে অনেক বেশি, মানে আমার মনে হয় তার দ্বিগুণের চেয়েও বেশি, এবং মাত্র 11টা বা 15টা প্লেয়ার এক্সট্রা আমরা নিয়েও যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় শুধু ঢাকা কেন, ঢাকার বাইরে ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমাদের প্লেয়ার্স আরও বেশি আছে, ইভেন ঢাকা বা বাংলাদেশের বাইরে যেভাবে অন্যান্য দেশের মানুষজন টিম আকারে খেলছে, তারা অন্যান্য দেশে থাকে, মানে তাদের বাসস্থান অন্য জায়গায়, কিন্তু তারা এই যে মরক্কো টিমটা অন্যান্য জায়গা থেকে এসে তাদের রুটের জন্য খেলছে। আমার মনে হয় আমাদের দেশে যদি এটা যে বাফুফে মানে আমাদের ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং আমাদের যে মিনিস্ট্রিটা আছে, আমাদের যে মানে আমাদের খেলার জন্য যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়টা আছে, ক্রিকেট নিয়ে আমরা যতটুকু চিন্তা করে এগিয়েছি দেখেই কিন্তু বিশ্বমঞ্চে আমাদেরকে আমরা এভাবে মানে আমার ভাষায় বলি প্রমোট করতে পেরেছি। সেমভাবে আমরা ফুটবলকে তার চেয়ে বেশি করতে পারবো, কারণ আমরা অলরেডি আন্তর্জাতিকভাবে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের দেশে যে আর্জেন্টিনা বা ব্রাজিলের ক্রেজি ফ্যান ফলোয়ার আছে, তাদের থেকেও কিন্তু শত শত ছেলেরা ফুটবল খেলছে তাদের পাড়ায় বা নিজস্ব ফার্ম হাউসে, কারণ এখন তো এই যান্ত্রিক শহরে ওরকম জায়গা নেই, বা কোনো আমাদের বিভিন্ন যে মাঠ আছে, ছোটোখাটো মাঠ, তারা কিন্তু খেলছে। যখনই এরকম দেখা যায় যে কোনো এলাকায় ফুটবল খেলবে, কেউ কাউকে কিন্তু চিনে না, কিন্তু একটা দল হয়ে খেলা শুরু করে। এটাই কিন্তু হচ্ছে আমাদের একটা মানে একত্ব আমাদের দেশের, যে কালকেও দেখলাম আমার ব্রাজিল বা আর্জেন্টিনা যেই হোক না কেন, মোরাল সাপোর্ট দিতেও কিন্তু ওরা বলে যে না, ব্রাজিল জিতুক, আমরা চাই ব্রাজিল জিতুক, সো দ্যাট ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, আমরা ওই জিনিসটা দেখতে চাই ওয়ার্ল্ড কাপে। নাহলে আসলে ওয়ার্ল্ড কাপের ওই ক্রেজটাই থাকে না। এই দুটা টিম বা জার্মানি বা ইটালি, স্পেন, ফ্রান্স, এই টিমগুলো থাকলে আমরা যতটা এনজয় করি ফিফা, তো আমাদের দেশে এটার অনেক বেশি সম্ভাবনা আছে, এবং আমি মনে করি যে বাফুফেতে খুব এটার আরও বেশি জোরদার দেওয়া উচিত, যেভাবে আমরা ক্রিকেটটাকে দিয়েছি। তাহলে কিন্তু বিশ্বমঞ্চে আমার মনে হয় মরক্কো কেন, তার চেয়ে মানে একদম ফ্রান্স বলেন বা জার্মানির বলেন, এরকম টাইপের আমরা টিম ক্রিয়েট করতে পারবো, কারণ উই নিড সামথিং। আমাদের ব্যাকএন্ডে কিছু নেই, সো ভালো ভালো ছেলেরা ফুটবল পেরেও কিন্তু তারা চিন্তা করে আমরা কই যাব, ওনাদের তো কোনো জায়গা নেই যে কি করব, আমার ভবিষ্যৎ কি হবে। কারণ প্রচুর ছোট ছোট ছেলেরা আমি দেখি, আমার মেয়ে মাত্র 7 বছরও হয়নি, ক্রেজি ফ্যান ফিফার। আমি অবাক হলাম, তাহলে সে একটা মানে মেয়ে হয়েও মানে কতটুকু প্রভাব তার উপর, কারণ এই যে সবাইকে দেখছে, এটা কিন্তু আসলে আমাদের দেশে অনেক বেশি, যেটা আমি মনে করি অন্যান্য আমাদের বিশ্বের অন্যান্য দেশে এরকম ক্রেজ আমি বলবো, ইভেন আমেরিকায় হচ্ছে, কানাডায় হচ্ছে, ওনারা পর্যন্ত বলছে যে বাংলাদেশে যত ক্রেজ সেটা মনে হয় বিশ্বের আমরা আর কোথাও দেখি নাই। এটা আমার মনে হয় সবাই এগ্রি করবে, আমাদের এই ক্রেজ পৃথিবীর কোথাও আমরা দেখবো না। ধন্যবাদ বুশরা কবির। চুন্নু ভাই, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই। কিভাবে এই ক্রেজটাকে কিভাবে কাজে লাগিয়ে এগোনো যায়, মানে সবাইকে সম্পৃক্ত করে। ফুটবলটা তো এখন শুধু পায়ের বল না, এখন গ্ল্যামারও আছে ফুটবলে। গ্ল্যামারটাকে কাজে লেগে কিভাবে এই যে গ্ল্যামারাস মানুষজন যেভাবে বলছেন যে এই করা যায়, আপনি কি বলবেন? এটা যেটা হচ্ছে প্রত্যেক বছরই প্রত্যেক বিশ্বকাপ যখন আসে তখন কিন্তু বাংলাদেশে এই ক্রেজটা এইভাবে হাইপ তোলে। শেষে দেখা যায় লাস্ট ফাইনাল পর্যন্ত যাওয়ার পরে যে দল জিতে সারা বাংলাদেশ মিছিলে ভরে যায় আনন্দ উৎসব করে। তো সেটাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে প্ল্যানিং করতে হবে, যে আমাদের হয়েছে কি, আমরা চাই যেন খুব তাড়াতাড়ি ফসল চাই। আমি যে বীজ বুনবো, বীজ বোনার পরে এটাকে যত্ন করব বড় হবে, ফুল দিবে, তারপরে ফল দিবে, এই জিনিসটা কারো মাথায় নেই। আমি যত দূর দেখছি যারা আমাদের হেড উপরে আছে তাদের মাথায় নেই। যদি থাকতো এগুলিকে ক্যাপিটালাইজ করতো,
কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই, এখনও দেখছি না। আমরা শুধু বলেই যাচ্ছি কিন্তু তাদের বিরুদ্ধে দেখছি না। যে কথাটা বললো তৃণমূল যদি শক্তিশালী না হয়, আপনি যতই খেলেন না কেন, আপনি ভালো খেলোয়াড় বের করতে পারবেন না। আপনাকে প্ল্যান করতে হবে, একাডেমি তৈরি করতে হবে, এবং বিদেশি সাপোর্ট নিয়ে আমরা আমাদের দেশের খেলোয়াড়দের বের করে নিয়ে আসবো। আমাদের দেশের লোক যেমন খুব পোটেনশিয়াল, আমরা যদি একটা জাতিকে 9 মাসে স্বাধীন করতে পারি, তাহলে আমরা অবশ্যই পারবো আগামী বিশ্বকাপ খেলতে। যে কোনো সময় আমরা বিশ্বকাপ খেলতে পারবো যদি আমরা সঠিকভাবে এবং তাদের প্ল্যানিংয়ে যদি আমরা কাজ করতে পারি, অবশ্যই আমরা পারবো। সেই আশায় রইলাম। চুন্নু ভাই ধন্যবাদ, ধন্যবাদ জিহাদ, ধন্যবাদ শাওন এবং বুশরা কবির, সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক। শেষ করার আগে আমরা আমাদের যে প্রবাসী যে ভাইরা কুইজ কম্পিটিশনে বিজয়ী হয়েছেন তাদের কিছু অনুভূতি দেখে আসি। গোল্ডম্যান স্যাক্স এবং চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই গোল্ডম্যান স্যাক্স প্রবাস বিশ্বকাপ এই ধরনের একটি আয়োজন করার জন্য। এই আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনা আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ছে। আমি গোল্ডম্যান স্যাক্স গ্রুপ এবং চ্যানেল 24-এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। শেষ করছি বাংলাদেশের ফুটবলের সুন্দর আশায়। সবাই ভালো থাকবেন। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।